মানুষ পৃথিবীতে বাঁচে কয়দিন? আল্লাহর দেওয়া একটা পবিত্র সম্পর্ক আপনি মানুষের কথায় বা অন্য কোনো কারণে এভাবে নষ্ট করে দিয়েন না। 2023 সালে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয় আরকি। 24 সালের সেপ্টেম্বর মাসে হঠাৎ করে একটা ছেলে আমাকে ফোনে মেসেজ দেয়। পরবর্তীতে আমি তার মেসেজের রিপ্লাই দেই। এরকম করে ২-১টা কথা হতে, হতে ওই ছেলেটার সাথে আমার যখন কথা হয়েছিল সে তখন দেশের বাইরে থাকতো। কিছুদিন এরকম কথা বলার পর উনি আমাকে হুট করে প্রস্তাব দিয়ে ফেলে যে, "আপনি যদি কিছু না মনে করেন আমি আপনাকে মানে সহধর্মিণী হিসেবে পেতে চাই।" তো আমি ওর কথাটা শুনে মানে হঠাৎ করে কেমন অবাক হয়ে গেলাম যে মানে কোনো আগা মাথা ছাড়া একটা মানুষ কয়দিনের পরিচয় এরকম কথা বলতে পারে। এর মধ্যে আবার আমাকে বলতেছে যে সমস্যা নাই, আপনার এখনই এটার উত্তর দিতে হবে না, আপনাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি, আপনি 1 সপ্তাহ ভেবে আমাকে বলেন। তো আমি আর কোনো কথাবার্তা বলি নাই, ফোন রেখে দিয়েছে। এর মধ্যে মেসেজ দেয়, কল দেয়, একটু একটু কথা বলি, কিন্তু উনি তো অনেক আগ্রহী আমার ব্যাপারে। পরে 1 সপ্তাহ যাওয়ার আগেই আমি বললাম যে আমাকে বলছেন ঠিক আছে, কিন্তু এটা তো আমি কিছু জানি না, কারণ আমার বাবা আছে, বড় ভাই আছে, আপনি তাদের সাথে কথা বলেন। পরবর্তীতে আমি আমার বড় ভাইয়ের সাথে ওনাকে যোগাযোগ করে দিয়েছি যে আমার ভাইয়ার সাথে কথা বলেন। পরে উনি আমার ভাইয়াকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলেছে যে ওর আর কি পরিচয় দিয়েছে, ও কি করে, কোথায় থাকে, ওর ফ্যামিলিতে কে কে আছে, ডিটেলস সবকিছু বলে দিয়েছে। ওর বাবা নাই। পরবর্তীতে আমার ভাইয়া কি বললো যে ভাই আমি আপনার জন্য কি করতে পারি, আপনি থাকেন বিদেশে, আমি বাংলাদেশে, আর এটা হচ্ছে বিয়ে শাদীর ব্যাপার, এটা তো আর মুখের কথা সবকিছু হয়ে যায় না। তখন ও রিকোয়েস্ট করে একটা কথাই বলেছে যে ভাইয়া আপনি আপনার ফ্যামিলির একটা সদস্য হিসেবে আমাকে নিয়ে নেন, আমার বড় ভাইয়ের মতো মাথার ছায়া হয়ে। আমার কোনো বড় ভাই নেই, আমি জীবনে অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে আজকে আমি দেশের বাইরে আসছি, 4 বছর হয়েছে। এই কথাবার্তা বলার পর আমার ভাইয়া তখন ওইখানে কথা শেষ করে যে আচ্ছা আমি আপনাকে পরে জানাবো। পরে ভাইয়া আমার বাবার সাথে আলোচনা করে, করার পর ওই ছেলে তো আমাকে এদিক থেকে বলতেছে যে তোমার ভাইয়া তো কিছু জানালো না, তোমার ভাইয়া যদি পজিটিভ কিছু জানায় সেক্ষেত্রে আমি আমার ফ্যামিলির আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে জানাবো। তখন আমার ভাইয়া আর কি ওকে বললো যে তাহলে একটা কাজ করো, তুমি আগে বাংলাদেশে আসো, বাংলাদেশে এসে তোমার ফ্যামিলি আমার কাছে আসুক বা ফোনে হোক বা যেভাবে হোক আমার সাথে কথাবার্তা বলো, এরপরে দেখা যাবে কি হয় না হয়। ভাইয়ার কথা ওর সাথে এই পর্যন্তই শেষ। এখন তো শুধু আমার সাথে কথা হচ্ছে, তা আমি বলছি আমার তো কিছু করার নাই, আগে আপনি আসেন, ভাইয়ার সাথে কথাবার্তা হোক, তারপর দেখা যাক কি হয় না হয়। পরবর্তীতে ও ওর মাকে জানাইছে ব্যাপারটা, তো ওর মা বলেছে তখন যে যদি তোমার যদি ভালো লাগে সেক্ষেত্রে আমার কিছু করার নেই, তুমি করতে পারো, সমস্যা নেই। পরবর্তীতে ভাইয়া ও তাড়াহুড়া করে বলতে বিয়ে শাদী যেহেতু করবে, ও নভেম্বরের 10 তারিখে বাংলাদেশে আসছে। আসার পর আমার ভাইয়াকে ফোন দিয়েছে, ওর যে বড় মামা তাকে দিয়ে ফোন দেওয়াইছে আর কি কথা বলার জন্য। তারপর আমার ভাইয়ারও যে না সব দিক থেকে ভালো, ভদ্র ফ্যামিলি, সবার কথাবার্তা ভালো, তো ভাইয়া বলছে যে তাহলে আমাদেরও কোনো নেই, আপনারা আসেন। পরে ভাইয়া এই কথাবার্তা হলো, হওয়ার পর ওরা আমাদের বাসায় 17 তারিখ আসে, নভেম্বরের 17 তারিখ। পরবর্তীতে খাওয়া দাওয়া হয়েছে, হওয়ার পর তারা আর কি তাদের মত জানাইলো যে এখন যদি আল্লাহর হুকুম হয় আমরা কলেমা কাবিন এগুলা করতে চাচ্ছি। ওনারা বললো যে এখনই বিয়ে করবে, সবকিছু পছন্দ হয়েছে। তখন দুই ফ্যামিলি মিলে যে তারা সম্মতি দিল যে হ্যাঁ বিয়ে হবে এখন। তখন ভাইয়ার কাজী আসছে, ওই সিগনেচারের যে ব্যাপারটা, কবুল বলার ব্যাপারটা, ওই সময়টা ভাইয়া আসলো। মানে সবকিছু কেমন যেন হুটহাট করে হয়ে গেল, মানে চোখের পলকে সবকিছু মিলে সবার সাপোর্টে তখন আমি আল্লাহর নাম নিয়ে সিগনেচারটা করলাম। আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেল। হওয়ার পর আর কি যেভাবে মেয়ে আর কি বিদায় দেয়, বিদায়ের পালা আসলো, তারপর ওরা ওদের সাথে আমাকে নিয়ে গেল। এরপর আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম। পরের দিন আমাদের বউ ভাত হয়। তারপর ওর ফ্যামিলিকে বলে অনুষ্ঠান টনুষ্ঠান সবকিছু শেষ হওয়ার পরে আমরা দুজনে ওই আমাদের আত্মীয় স্বজনদের সাথে আমাদের বাসায় চলে আসি। চলে আসার পর এরকম আমি আমার বাসায় থাকতাম, ও এরকম যাওয়া আসা করতে করতে একটা সময় যাওয়ার সময় চলে আসে, আমাকে রেখে ও বিদেশে চলে যায়। আমার হাজবেন্ড যখন চলে গেল তখন আমাকে ওইখানে নিয়ে গেল, তো সেখানে আমি থাকতে শুরু করি, আমি, আমার শাশুড়ি আর আমার দেবর। তো আমরা ওইখানে থাকছি। কিছুদিন থাকার পরে আমি আমার বাবার বাসাতে আসি। বাবার বাসাতে আসার পরে আমার সাংসারিক কিছু প্রয়োজনীয় জিনিস আমার আম্মু আমাকে দেয়, সেগুলো আমি নিয়ে যাই। এগুলা নেওয়ার পর আমার শাশুড়ি আমাকে অনেক কিছু বলে যে এই জিনিসগুলা ব্যবহার করা যাবে না, এগুলো কি আনছি ভিখারির মতো, বিভিন্ন কথাবার্তা বলে। এর মধ্যে কিন্তু ভাই আমার সাথে আমার স্বামীর সম্পর্ক খুব ভালো ছিল। উনি যাওয়ার পর থেকে অনেক ভালো সম্পর্ক ছিল, মানে প্রচুর কেয়ারিং আমার ব্যাপারে ছিল, সে অনেক যত্ন করতো, ঠিক মতন খাওয়া দাওয়া করি কিনা, ঘুমাই কিনা, কারণ বাবার বাড়িতে জীবন আর শ্বশুর বাড়িতে জীবন তো সম্পূর্ণ ব্যতিক্রম। আবার ও তো জানতো যে ওর মা
রাগ কেমন, মেজাজ কেমন। ও বলতো যে মা যদি কোনো কিছু করে তুমি মায়ের চেহারা দিকে তাকাবা না, তুমি তোমার মতো করে খাওয়া দাওয়া করবা, তুমি সবকিছু করবা, আমি আছি তো। মানে ওর কথাই ছিল আমি আছি তো, কোনো টেনশন নাই তোমার। পরবর্তীতে আমার আম্মু দেখতে আসছে আমাকে, আসার পরে আমার আম্মুকে রাত্রবেলা বলতেছে যে কি দিছেন, আপনার মেয়ে আসছে পোটলার মধ্যে করে দুইটা ভিক্ষুকের মতো কি দিয়ে দিছেন। তো আম্মু বলছে যে আপা ওগুলো তো আর আমি এরকম করে দেই নাই, যে মেয়ে সংসার সাজানোর জন্য, জামাই ঘরটার করলে তখন যা দেওয়ার ভাই আছে বাপ আছে এরা দিবে। তো ওই কথাগুলো ভাই আমি আবার নিজে শুনছি। তখন আমার ভিতরে একটা জিদ আসলো। আমি আম্মুকে বললাম যে হয়তো কিছু কিনে দিয়ে যাবা, নয়তো কিছু একটা করবা, এগুলো আমার শুনতে ভালো লাগে না। পরবর্তীতে এখান থেকে টাকা পাঠাইলো আমার ভাইয়া। টাকা পাঠানোর পর একটা সংসার সাজাতে যা যা লাগে সবকিছু কিনলো, পরে মালামাল সবকিছু কিনে বাসাতে উঠালাম। পরে ভাইয়া বিভিন্ন কাহিনী শুরু হলো। উনি আমার শাশুড়ি অপমানমূলক কথাবার্তা বলতো। তা আমি বুঝতে পারতাম না যে এখন তো সবকিছু দিয়েছে, এখন কেন উনি এইভাবে কথা বলছে। তো এই জিনিসগুলা আমার দেবরও খেয়াল করতো। অসুখ ছিল তো বলতো উনি অসুস্থ মানুষ তো, তাই কিছু মনে করেন না। তো আমিও ভাবতাম যে অসুস্থ মানুষ থাক, আর রাগ হতেই পারে, এজন্য আমি কোনো কিছু মনে করতাম না। উনি কথায় কথায় কি অভিশাপ দিত, বলতো আমার ছেলেকে নিয়ে গেছোস, আমার ছেলেকে এটা করছোস, আল্লাহ এটা করবে সেটা করবে। তো এই কথাগুলো আমি শুনতে শুনতে একটা সময় বিরক্ত হয়ে আমি আমার হাজবেন্ডকে বলতাম যে মা শুধু শুধু আমাকে এরকম কথা কেন বলে, অভিশাপ শুধু আমাকে দেয় না আপনাকেও দিচ্ছে। আমার হাজবেন্ড হেসে হেসে বলতো উনি সবসময় এরকমই করে, ওগুলা মাথার মধ্যে নিও না, তুমি অভিশাপের কাজ না করলে তো অভিশাপ লাগবে না। তো আমি এগুলা ভাইয়া গায়ে লাগাইতাম না। এরকম করতে করতে ভাইয়া দিন যাচ্ছে তো যাচ্ছে। আমার হাজবেন্ড এরপর বাহির থেকে, ওইখান থেকে এক লোক আসছে বাংলাদেশে, ওনার কাছে আমাদের জন্য অনেক কিছু পাঠাইছে। তো ওগুলা পাঠাইছে, পাঠানোর পর ওগুলা বাসায় রিসিভ করছে আমার দেবর গিয়া আনছে। তো আমার শাশুড়ি অসুস্থ ছিল তো উনি ওগুলা খুলতে পারে নাই। তো আমার হাজবেন্ড আমাকে বলতেছে ফোন দিয়ে যে কি কি পাঠাইছি দেখো নষ্ট হয়ে গেছে কিনা। পরে ওগুলা আমি প্যাকেট ট্যাকেট সব খুলেছি, খোলার পর আমি ওগুলা সব দেখেছি। ঘুম থেকে উঠে আমার শাশুড়ি দেখে যে ওগুলা সব খোলা, এজন্য উনি আর ওগুলা খায় নাই। ওই গিফটের প্যাকেট আমি যে খুলছিলাম, আমি খোলার কারণে গিফটের মানে যে খাবারগুলো ছিল, ব্যবহার করার জিনিসগুলো ছিল, ওগুলা উনি ধরে নাই। তখন বুঝতে পেরেছি, আমিও বুঝতে পেরেছি, আমার হাজবেন্ডও বুঝতে পেরেছে যে আমি ধরার কারণে উনি ধরে নাই। এক কথায় ভাইয়া উনি আমাকে চোখে দেখতে পারতো না, মানে আমাকে সহ্যই করতে পারতো না। আমি যত ওনার কাছে যাওয়ার চেষ্টা করতাম কিন্তু আমি যেতে পারতাম না, কারণ উনি আমাকে মন থেকে চাইতো না। তো এগুলো আমি আমার হাজবেন্ডের কাছে শেয়ার করতাম, ফোনে বলতাম যে মা শুধু এরকমই করতেছে, আমি কিভাবে কি করব। তো উনি বলতো বাদ দাও, তুমি তোমার মতো করো। এরকম ভাইয়া যাচ্ছিল। এরপর ভাইয়া এতদিনে আমার হাজবেন্ডের সাথে খুব ভালো সম্পর্ক যাচ্ছিল। আর আমার হাজবেন্ড তো আমাকে বলেই দিয়েছে যে মা এরকমই। তো আমি ওইভাবেই ম্যানেজ করে নিয়েছি, নিজের সাথে নিজে আর কি ম্যাচ করে নিয়েছি, কিছু করার নেই। আমার হাজবেন্ড তো ঠিক আছে। এরকম করে ভাইয়া দিনকাল ভালোই যাচ্ছিল। আমাদের বিয়ের 6-7 মাস আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ভালোই ছিল। এরপরে থেকে আর কি আমার হাজবেন্ড আমি কোনো কথা বললে হুটহাট করে রেগে যাইতো, কোনো কারণ ছাড়াই। যে মানুষটা কখনো রাগ করা তো দূরের কথা, মানে ধমক দিয়েও কথা বলতো না, সে হুট করে রেগে যাইতো। এরপরে আমার কোনো কথা বলে সহ্য হতো না, একবারের জায়গায় দুইবার ফোন দিলে খুব রাগ দেখাইতো। হঠাৎ করে আমি তার এরকম পরিবর্তনগুলা লক্ষণ করতেছি যে সে এরকম কেন করছে। মানে আমি অবাকও হয়ে যাচ্ছি, আবার খুব খারাপও লাগছে যে এই মানুষটা আমার সাথে কেন এরকম করতেছে। তার মা করতেছে তাতে আমার কোনো কষ্ট লাগে না, সে তো ঠিক ছিল। কিন্তু এখন দেখতেছি যে সেই পরিবর্তন হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে ও শুধু মানে উল্টাপাল্টা করতেছে, আবার মাঝে মধ্যে ঠিক হয়ে যাচ্ছে। তো হঠাৎ করে আমাকে একদিন বলতেছে যে শোনো, আমি ঘুমাইলে ঘুমের মধ্যে আমার ঘুম ভেঙে যায়, অস্থির লাগে, আমি ঘুমাতে পারি না, কেউ আমাকে জাগায় দেয়, মানে এরকম ওর অস্থিরতার কথা বলতেছে। আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করতেছে, আবার মাঝে মধ্যে এরকম খারাপ ব্যবহার করতেছে। মানে আমি বুঝতেছি না যে আমি কি করব বা তার কি করা উচিত। মানে একদিন যদি ভালো কথা বলে তাহলে 6 দিন খারাপ ব্যবহার করে, আমার কাছে খুব খারাপ লাগছে। আমি মানে নিজে নিজে খুব কান্না করতেছিলাম যে কেন এরকম হচ্ছে, আমি এখন কি করব, মানে কাকে বলবো এই কষ্টের কথা। এতদিন কষ্ট পাইলে ওকে বলতাম, এখন ওই তো এলোমেলো হয়ে যাচ্ছে। মানে যে মানুষটা আমাকে কখনো তুমির জায়গায় মানে আপনি বলে না, সে আমাকে তুই করে কথা বলে যে তুই এরকম করস, তুই এরকম করস। এর মধ্যে ওর ভাই জিজ্ঞাসা করতেছে যে ভাইয়া কি আপনার সাথে কথা বলে। আমি বলি যে না, তোমার ভাই আমার সাথে এরকম আচরণ করতেছে। তারপর আমার শাশুড়িও হঠাৎ করে জিজ্ঞাসা করতেছে যে আমার ছেলে তোমার সাথে কি কথাবার্তা বলে না। আমি বলি না মা, সে আমার সাথে রাগ করছে, আমাকে ব্লক করে দিছে, কেন দিছে আমি জানি না। মানে আমি তাদের কাছে শেয়ার করছি ব্যাপারগুলা, কিন্তু এতে তাদের কোনো রেসপন্স ছিল না। পরবর্তীতে ওর শুধু খারাপ আচরণ, এক টাইম আমার সাথে টোটালি কথা বলা অফ করে দিচ্ছে, মানে দিয়েছে। পরে আমি করলাম কি, এরপর ভাইয়া আমি আমার বাসায় আসছি। বাসায় আসার পরে আমি আমার ফ্যামিলির সাথে শেয়ার করলাম, আমার ভাইয়ের সাথে বললাম, আমার আব্বুর সাথে বললাম। তো আমার আব্বু এরকম বললো যে একটা আলেমের সাথে আলোচনা করলো যে এরকম এরকম স্বামী স্ত্রীর মধ্যে এরকম শুধু অশান্তি হচ্ছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না। বিশেষ করে হাজবেন্ডের কথা বলছে আমার, যে ও এরকম এরকম করতেছে, সবকিছু বলছে। তো আলেম বললো যে তাহলে একটা কাজ করা যায়, ওদেরকে রুকাইয়া করে দেখি যে ওদের উপরে কিসের প্রভাব পড়েছে। উনি আমাদের দুজনের নামের উপরে রুকাইয়া করলো, রুকাইয়া করে দেখলো যে আমাদের মধ্যে বিচ্ছেদে জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক বলে,
কালো জাদু বলে যেটাকে, ওটা করেছে। এবং তারা এটাও বলে দিয়েছে যে এটা ওই ছেলের খুব কাছের, যে সে করেছে, সে চাচ্ছে না আমাদের সংসার থাকুক। এরপর কয়েকজন আলেমের সাথে কথা বললাম, দেখাইলাম, তারা ওই একই কথা বললো যে আমাদেরকে কালো জাদু করা হয়েছে যাতে আমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তো আমি তো তাকে যে জানাবো, তার সাথে আমি কোনো কন্ট্যাক্ট করতে পারি না, টোটালি কন্ট্যাক্ট অফ করে দিয়েছে। এবং আমার ফ্যামিলির সাথে কথা বলা অফ করে দিয়েছে। এগুলো আমি সবকিছু জেনে আমি আবার আমার শ্বশুর বাড়িতে গেলাম। ওইখানে যাওয়ার পর তখন আমার দেবর আমাকে জানাইলো যে ওর ভাই ওকে বাসা ছেড়ে দিতে বলছে। আর বাসার যত মালামাল আছে, মানে আমাদের থেকে দেওয়া, ওগুলো সবকিছু ফালাই দিতে বলছে। আপনারটা আপনি নিয়ে যান, যদি না নিয়ে যান ভাইয়া বলছে ফালাই দিতে। তো আমি বলছি আমি তাহলে কোথায় যাব? কয় সেটা আপনার ব্যাপার, আপনি ভালো জানেন। বাসা ছেড়ে দিব, ভাইয়া বাসা ছেড়ে দিতে বলছে, আপনার মালামাল আপনি নিয়ে যান অথবা ফালাই দেন, সেটা আপনার ব্যাপার, আপনি যেখানে খুশি সেখানে থাকেন, আমরা আমাদের নানা বাড়িতে চলে যাব। মানে এগুলো ভাইয়া সব ওদের মুখের কথা, আমি আমার হাজবেন্ডের সাথে আমার টোটালি কোনো কন্ট্যাক্ট নাই, আমি জানি না শুনি না, ওরা যেটা বলে ওটাই আমার বিশ্বাস করতে হচ্ছে। পরবর্তীতে ভাইয়া আমি আমার বাসায় চলে আসছি। চলে আসার পর তার সাথে আমার কোনো ধরনের কোনো কন্ট্যাক্ট নেই। যেই মানুষটা সচরাচর আমার এত খোঁজ খবর নিত, সব সময় আমি কি খেয়েছি কি পড়েছি, ভাই আমি একটু ব্যথা পেলে ওই মানুষটা আমার চেয়ে বেশি ব্যথা পাইতো, সেই মানুষটা আজকে 6 থেকে 7 মাস হয়ে গেছে আমার কোনো খোঁজ খবরই নিচ্ছে না। আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি, আমি এই চিন্তা করতে করতে ভাইয়া কয়েকবার হসপিটালে ভর্তি ছিলাম। আমার শরীরে স্যালাইন দিতে হয়েছে, অক্সিজেন লাগাইতে হয়েছে, আমি নিঃশ্বাস নিতে পারি নাই শুধু এই চিন্তা করে। আমার এত সুন্দর সাজানো গুছানো সংসারটা তারা এইভাবে ভাইয়া ভেঙে দিল। যে হাজবেন্ড আমাকে এত ভালোবাসতো, এত কেয়ারিং ছিল তার, আর আজকে কতটা মাস পর্যন্ত আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না। মানে এগুলা কি থেকে কি হয়ে গেছে ভাইয়া, আমি এগুলা আসলে বুঝতে পারি না। আমি আমার শাশুড়িকে বলতেছি যে আপনি তো মা, আমার আম্মুকে আমি কখনো, এই যে সুন্দর একটা শব্দ মা, আমি আমার আম্মুকে কখনো মা বলি নাই, কিন্তু আমি আপনাকে মা বলে ডেকেছি। একটা বছর আপনার সুখে দুঃখে আপনার পাশে ছিলাম, আমার যতটুকু সম্ভব হয়েছে আমি আপনার সেবা যত্ন করেছি, আপনার খেয়াল রেখেছি। কারণ আমি বুঝতাম আপনি আমার হাজবেন্ডের মা, মানে আমার মা। আমার যদি অপরাধ হইতো আপনি আমাকে বলতেন, কিন্তু আপনি সম্পর্কটা যে এখানেই রাখছে এরকম না। এটাও শুনেছি যে ওনাকে দিয়ে আমাকে এখন ডিভোর্স দেওয়াতে চাচ্ছে, ওনরা এই পর্যায়ে চলে গিয়েছে। তো আমি এখন আমার হাজবেন্ডের উদ্দেশ্য করে বলতেছি, আপনি তো এরকম ছিলেন না, আপনি আমাকে খুব শখ করে, খুব ভালোবেসে আপনি আমাকে বিয়ে করেছেন, এবং বিয়ের পর আমাদের সম্পর্ক অনেক ভালো ছিল। আমার কোনো কিছু আপনি অপূর্ণ রাখতেন না, রাখার চেষ্টা করতেন না যে আমার কোনো কিছু অপূর্ণ থেকে যায়। অনেক কিছু করেছেন আপনি, আমি সেটা সব সময় বলি বা এখনো বলবো। কিন্তু আপনি এখন যেগুলো করতেছেন, এগুলো আপনি ইচ্ছাকৃত ভাবে করছেন না, আপনার সাথে কিছু হয়েছে যে কারণে আপনি এগুলো করতেছেন। আমি এখনো চাই আপনি এই ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, আপনি ফিরে আসেন। আমি আপনাকে এখনো অসম্ভব ভালোবাসি, আগের মতো করে আপনি আমার জীবনে ফিরে আসেন। আমি আপনাকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তাও করতে পারি না। আমাদের সম্পর্কটা এইভাবে নষ্ট করে দিয়েন না প্লিজ। আমাকে যদি একটু ভালোবেসে থাকেন, সেই ভালোবাসার দোহাই দিয়ে বলতেছি, মানুষ পৃথিবীতে বাঁচে কয়দিন? আল্লাহর দেওয়া একটা পবিত্র সম্পর্ক আপনি মানুষের কথায় বা অন্য কোনো কারণে এইভাবে নষ্ট করে দিয়েন না। সত্যি আমি তাকে অনেক বেশি ভালোবাসি ভাইয়া। আর এই ভালোবাসার কারণে আমি এখন হসপিটালের নিত্যদিনের পেশেন্ট হয়ে গেছি।